ভিডিওতে ক্লাস 5 এর ফাইনাল এক্সামের ম্যাথামেটিক্সের একটি কোশ্চেন সঙ্গে সমস্ত কোশ্চেনগুলির আনসার নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের ফাইনাল এক্সাম হয়ে থাকে 50 নম্বরের এবং সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। আমি যতটা সম্ভব সংক্ষিপ্ত সময়ের মধ্যে সম্পূর্ণ কোশ্চেনের আনসারগুলি আলোচনা করার চেষ্টা করব। এটা তোমরা দেখতে পাচ্ছ 2016 সালের কোশ্চেন। একই রকম ভাবে আমি 2014, 15 এবং 2018 সালের কোশ্চেন পেপারগুলো আপলোড দিয়েছি সম্পূর্ণ উত্তর সহ। চাইলে তোমরা দেখতে পারো, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কগুলি দেওয়া হয়েছে। তো এখানে প্রথমেই সংক্ষিপ্ত প্রশ্ন কিছু আছে, এগুলোর আমরা উত্তর মুখে মুখে আলোচনা করব এবং পরবর্তী যে 2 নম্বরে বা 5 নম্বর প্রশ্নগুলো এগুলো আমরা খাতায় কষে দেখব। তো প্রথমেই লক্ষ্য করো, এখানে বলা হয়েছে কোথায় লেখো। তো এখানে সংখ্যা দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত আর হাজার নিয়ে হয় হাজার। তো সেক্ষেত্রে অঙ্কটা এখানে কোথায় লিখলে হবে যে 52,229। বোঝা গেছে। পরবর্তী সংখ্যা এখানে লক্ষ্য করো, বলা হয়েছে যে 321। এটা একটা সংখ্যামালা এবং এই সংখ্যামালা থেকে বলা হয়েছে 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ক্ষুদ্রতম সংখ্যা যখন নির্ণয় করা হবে, অনেক ছাত্রই ভুল করে প্রথমে 0, 1, 2, 3, 8 বসিয়ে আসে, কিন্তু তখন 5 অঙ্কের হবে না। তাই এটা খুব ভালো করে মনে রাখবে। ক্ষুদ্রতম আকারে সাজালে প্রথমেই রাখতে হবে 1, তারপর 0, তারপর 2, 3, 8, যেটা এখানে লাল কালি দিয়ে করা হয়েছে 1, 0, 2, 3, 8। আর যদি এটা বৃহত্তম বলে তো সেক্ষেত্রে তোমরা কি করবে, 8, 3, 2, 1, 0। বোঝা গেছে। এরপর লক্ষ্য করো, এখানে বলা হয়েছে যে অধক্রমে সাজাও। মনে রাখবে, অধক্রমে মানে বড় থেকে ছোট হিসাবে সাজাতে হবে। এখানে যে সংখ্যাগুলি দেওয়া হয়েছে এই সংখ্যাগুলির মধ্যে বড় থেকে ছোট। আর যদি বলা হয় ঊর্ধ্বক্রমে সাজাও তো সেক্ষেত্রে ছোট থেকে বড়। আর যেহেতু এটা অধক্রমে তাই আমাদের বড় থেকে ছোট সাজাতে হবে। তো অঙ্কটা প্রথমেই দেখো, সবার কিন্তু প্রথমেই আছে 75, 75, 75, 75। তো আমরা পরবর্তী সংখ্যা দেখবো, 712 আছে, 725 আছে, 835 এবং 432। তো যেহেতু এটা অধক্রমে তাহলে আমাদের কি করতে হবে, সবচেয়ে বড় যেটা সেটাকে প্রথম রাখতে হবে। এখানে লক্ষ্য করো 835, অর্থাৎ 75, 835 এটা হবে 1 নম্বর। আমি যদি এখানে সাজিয়ে দিই তো সেক্ষেত্রে মনে হয় ভালো হবে। তো লক্ষ্য করো, 1 দাগের ক, এটা হবে 52,229। ওকে। আচ্ছা, খ। খ বলা হয়েছে সংখ্যামালা আছে 0, 8, 3, 2, 1। এখন আমাদেরকে সাজাতে হবে ক্ষুদ্রতম আকারে। ক্ষুদ্রতম আকারে সাজালে হয়ে যাবে এটা 1, 0, 2, 3, 8। আর যদি এটা বৃহত্তম চাইতো তাহলে আমি তোমাদের এখানে বৃহত্তমটাও দেখালাম, 8, 3, 2, 1, 0। ক্লিয়ার। এবার আসবো আমরা গ এর অঙ্ক। গয়ে বলা হয়েছে অধক্রমে সাজাতে হবে। তো অধক্রমে সাজানোর আগে আমরা সংখ্যাটাকে তুলে নেব। 721, 75, 725, 75, 835, 75, 432। যেহেতু অধক্রমে তাই বড় থেকে ছোট। তো প্রথমে হয়ে যাবে 75, 835 এবং তারপর হবে 75, 725, 75, 712 এবং সর্বশেষ থাকবে 75, 432। আশা করি বোঝা গেছে বিষয়টি। এবার আমরা আসবো ঘ। ঘয়ে এখানে বলা হয়েছে একটা লেস দেন এবং গ্রেটার দেন চিহ্ন আছে এবং এই চিহ্ন থেকে আমাদের নিচের যে সংখ্যামালা আছে সংখ্যামালাটা দেখাতে হবে কোন দিকে কোন চিহ্নটা বসবে। অর্থাৎ এখানে দেখো তোমরা 30,608 আছে এবং 32,189 আছে। নিঃসন্দেহে 32,189 বড়, তাই এখানে যে চিহ্নটা ব্যবহার করবে তোমরা, এখানে 608 এবং 32,189 লেস দেনের চিহ্ন আমরা ব্যবহার করব। এবং এরপরে লক্ষ্য করো, বলা হয়েছে যে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে এখানে একটা অপ্রকৃত ভগ্নাংশ আছে 54/7, এটা আমাদের মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তা কি করব, আমরা এখানে হরকে লব দ্বারা ভাগ করে দেখব। 7 7 49 হবে
তো এখানে আমরা বিয়োগ করলে পাবো 5। তো সেক্ষেত্রে আমাদের মিশ্র ভগ্নাংশটা পাওয়া যাচ্ছে 7 পূর্ণ 5-এর 7। এটাই হবে আনসার, মিশ্র ভগ্নাংশ। বোঝা গেছে? এরপর লক্ষ্য করো, বলা হয়েছে যে 12 ভাজিত 1000। তো এখানে আমরা দেখব যেহেতু শুধুমাত্র একের পিঠে 3টে শূন্য আছে, তো আমরা শুধু দশমিক সংখ্যা সরালেই অঙ্কটা হয়ে যাবে। একের পিঠে 3টে শূন্য, তাহলে আমরা এই অঙ্কে 3 ঘর দশমিক সরে আসবো, ডান দিক থেকে 1 ঘর 2 ঘর পাচ্ছি, তাহলে আমরা এখানে একটা শূন্য নিয়ে মোট 3 ঘর করে দেব। লক্ষ্য করো, 1 2 3, এটা 3 ঘর হয়ে গেছে। অবশ্য তোমরা জানো এরকম পাঠ্য বই তোমাদের অনেক অঙ্ক রয়েছে পাঠ্য বইয়ে, এই দশমিক সংখ্যা শুধু সরানো, অর্থাৎ একের পিঠে 3টে শূন্য আছে, এই মূল অঙ্কের আমরা যদি 3 ঘর দশমিক সরিয়ে দিই তাহলে আমাদের ভাগফলটা এসে যাবে। এবং পরবর্তী প্রশ্ন এখানে লক্ষ্য করো, বলা হয়েছে বর্গাকার চিত্রের পরিসীমা। বর্গাকার চিত্রের পরিসীমা নির্ণয়ের সূত্রটা কি, আমি এখানে লিখছি না, বুঝে নেবে। উত্তরটা হবে 4 গুণিত বাহুর দৈর্ঘ্য। ক্লিয়ার? বর্গাকার চিত্রের পরিসীমা চাইলে হয়ে যায় 4 গুণিত বাহুর দৈর্ঘ্য। এবং পরের প্রশ্ন এখানে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো, ফুটবলের ড্যাশটি মাত্র তল থাকে, একটি মাত্র তল থাকে। এবং পরের প্রশ্ন বলেছে টিক চিহ্ন, অর্থাৎ সঠিক উত্তর বলতে হবে। শঙ্কুর তলদেশ আয়তাকার, ত্রিভুজাকার, বৃত্তাকার, বর্গক্ষেত্রাকার। সঠিক উত্তর হবে বৃত্তাকার। পরের প্রশ্ন আছে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত ডিগ্রি? অবশ্যই 60 ডিগ্রি। বোঝা গেছে? এবার তোমরা লক্ষ্য করো, তো মোটামুটি এখানের উত্তরগুলো তোমরা বুঝতে পেরেছো আশা করি। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে। এবং পরের লক্ষ্য করো, এখানে 2-এর দাগে বলা হয়েছে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 5 নাম্বার থাকবে। এবং এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন এখানে সলভ করে দেওয়া হবে, এবং এদের মধ্যে গুরুত্বপূর্ণ যেটা সেটাও আমি শেষে জানিয়ে দেবো। তো প্রথম প্রশ্ন দেখো, বলেছে আমাদের স্কুলের একটি ঘর তৈরি করতে 8 জন মিস্ত্রি 1 মাস সময় লেগেছে। একই রকম আর একটা ঘর করতে যদি আমরা 24 দিনে শেষ করতে চাই, তাহলে মোট কতজন মিস্ত্রি লাগবে আর কতজন মিস্ত্রি কাজে লাগাতে হবে? তাহলে আমাদের এখানে বলেছিল যে 8 জন মিস্ত্রি 1 মাস অর্থাৎ কতদিন? 30 দিন। 30 দিনে কাজটা শেষ করে। ওই একই রকম ঘর 24 দিনে শেষ করতে হবে, তাহলে কতজন মিস্ত্রি লাগবে, মোট কতজন মিস্ত্রি, এবং আর কতজন নিয়োগ করতে হবে? অর্থাৎ 8 জন নিয়োগ করা আছে, এখন দেখতে হবে আর কতজন নিয়োগ করতে হবে। দুটো উত্তর চেয়েছে এখানে। তো আমরা অঙ্কটা করার জন্য টেবিল আকারে অর্থাৎ ঐকিক নিয়মে করে নেব, তাহলে সুবিধা হবে। তো এখানে লক্ষ্য করো, 2-এর দাগে ক, এখানে আমরা লিখতে পারি মিস্ত্রি ব্র্যাকেটে জন, আচ্ছা আমরা দেবো সময় ব্র্যাকেটে দিন থাকবে। তো এখানে লক্ষ্য করো, 8 জন মিস্ত্রি বলেছিল 1 মাস সমান 30 দিন। বোঝা গেছে? এখন বলা হয়েছে যে 24 দিনে কাজটা শেষ করতে হবে, তাহলে কতজন মিস্ত্রি লাগবে? মনে রাখবে সময়ের সাথে শ্রমিক, অর্থাৎ এখানে মিস্ত্রি মানে শ্রমিক হিসাবেই কাজ করছে। চিরকাল মিস্ত্রি ও সময় অর্থাৎ শ্রমিক সময় চিরকালই ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে আমাদের প্রথম যেটা করতে হবে, এখানে সম্পর্কটা লিখতে হবে। আমরা এখানে লিখব যে এখানে মিস্ত্রি ও সময় পরস্পর ব্যস্ত সম্পর্ক। ওকে, তো আমরা ঐকিক নিয়মে করব। আমরা লিখব 30 দিনে কাজটি শেষ করে সমান 8 জন, একদিনে কাজটি শেষ করে, যেহেতু ব্যস্ত সম্পর্ক তাই গুণ হয়ে যাবে এতদিন। এবং পরে আমরা এখানে দেখব 24 দিনে কাজটি শেষ করে 8 গুণিত 30, নিচে 24 হয়ে যাবে। এখন আমরা কেটে দেবো 8 3 24, আর এটা 3 দিয়ে কেটে দেবো 10 30। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 10 জন মিস্ত্রি লাগবে। তাহলে আমাদের দুটো প্রশ্ন করেছিল, এক বলেছিল মোট কতজন মিস্ত্রি লাগবে আর কতজন মিস্ত্রি লাগাতে হবে। আগে থেকেই আমাদের 8 জন মিস্ত্রি নিয়োগ করা ছিল, এখন দেখতে পাচ্ছি কাজটা শেষ করতে গেলে 24 দিনে 10 জন মিস্ত্রি লাগছে। তাহলে প্রথম আমরা উত্তর লিখব, অতএব মোট মিস্ত্রি লাগবে 10 জন। এটা একটা উত্তর। আর বলেছিল আর কতজন নিয়োগ করতে হবে, অতএব আর মিস্ত্রি লাগাতে হবে
আগে থেকে এখানে 10 জন, আগে থেকে 8 জন নিয়োগ করা ছিল, তাহলে 2 জন হয়ে যাবে, এটাই উত্তর। তাহলে দেখতেই পাচ্ছ, এখন আমরা দেখতে পাচ্ছি 24 দিনের কাজটা শেষ করলে এখানে 10 জন মিস্ত্রি লাগে। তাহলে আর কতজন নিয়োগ করতে হচ্ছে? আগে থেকে আমাদের অলরেডি তোমার 8 জন নিয়োগ করা ছিল, তাহলে এখানে দেখতে পাবো যে 10 থেকে 8 বিয়োগ করলে আর 2 জন নতুন মিস্ত্রি নিয়োগ করতে হবে, আর করলে অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আসবো 2 নম্বর প্রশ্ন, অর্থাৎ 2 দাগের খ প্রশ্ন। বলেছে আমি ফুলের দোকানে 10 টাকা 50 পয়সা, মিষ্টির দোকানে 50 টাকা 50 পয়সা এবং বইয়ের দোকানে 110 টাকা 50 পয়সা দিলাম। এখন আমার কাছে 20 টাকা আছে। প্রথমে আমার কাছে কত টাকা ছিল? অঙ্কটা খুবই সাধারণ, শুধুমাত্র যোগ করে দেবো, আর যোগ করলে অঙ্কটার উত্তর আমাদের অনায়াসে বেরিয়ে আসবে। তো লক্ষ্য করো, তো এখানে বলা হয়েছে খ, প্রথমে কত ছিল না, ফুলের দোকানে সে দিয়েছিল 10 টাকা 50 পয়সা। আমরা লিখবো 10 টাকা 50 পয়সা। আসলে অঙ্কটা আমাদের সাজাতে হবে একটু ভালো করে, 10.50 এবং পরে বলেছে 50 টাকা 50 পয়সা, তাহলে দশমিকের সোজা দশমিক বসে যাবে, যেহেতু 50 টাকা বলেছে এই বসবে এবং 50 পয়সা। তারপর থাকছে 110 টাকা 50 পয়সা, দশমিকের সোজা দশমিক এবং আমরা এখানে বসিয়ে দেবো 50 পয়সা এবং 011 এই একটা বেরিয়ে আসবে। এবং তারপর বলেছে তার কাছে এখনো 20 টাকা আছে, তাহলে দশমিকের আগে 20 বসবে এবং এপাশে কিছু নেই, মানে একটা শূন্য দিয়ে দেবো দুটো। এবার আমরা যোগ করে দেবো, অঙ্কটা এসে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 0 হয়ে যাবে এবং 5 5 5 3 এখানে 15 হয়ে যাবে। হাতে 1 আছে, সেই একটা এই শূন্যগুলোর জন্য 1 এসে যাচ্ছে। 2 আর 1 এ 3, 3 আর 5 8, 8 একে 9 এবং এখানে 1 মাত্র আছে, 1 এসে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলেছিল প্রথমে আমার কাছে কত টাকা ছিল। প্রথমে আমার কাছে 191 টাকা 50 পয়সা ছিল। তাহলে আমরা লিখবো এখানে, অতএব প্রথমে আমার কাছে 191 টাকা 50 পয়সা ছিল। যারা ভিডিওটি দেখছো, যাদের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বলে মনে হয়, এটা তো আমাকে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করতে হবে। যদিও তোমাদের পরীক্ষা 1.5 ঘন্টা, আমি তাড়াতাড়ির মধ্যে চেষ্টা করছি শেষ করার, আর সেক্ষেত্রে হয়তো একটু অসুবিধা হতে পারে। তো ভিডিওটা তোমরা আবার একবার দেখবে, আশা করি তোমাদের আর সমস্যা হবে না, সেরকম বোঝা যাবে বিষয়টি। এবার লক্ষ্য করো, একটা গুরুত্বপূর্ণ সরল করা আছে। তো এই সরল কড়িটা মনে রাখবে, তোমাদের পাঠ্য বইয়ে যে কোনো সরল কড়ি সমাধান করতে গেলে একটা পদ্ধতি আছে, যেটা বদমাশ পদ্ধতি। এই বদমাশ প্রক্রিয়াটা আমাদের অবলম্বন করে এই সরল কড়িটা নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে অঙ্কটা তুলে নেব। এখানে আছে, লাল কালি দিয়ে বোঝা যাচ্ছে না, এটা 16 আছে, 16। আচ্ছা, তারপর তৃতীয় বন্ধনী আছে 8, দ্বিতীয় বন্ধনী 5 বিয়োগ 2, প্রথম বন্ধনী 2 বিয়োগ 1 যুক্ত 1 শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। এখানে মনে রাখবে এই মাত্রায়, এখানে মাত্রায় দাগ দেওয়া আছে। তো এই যে দাগটা আছে, এই দাগের কাজটা আগে করতে হবে। আমরা জানি বদমাশ প্রক্রিয়ার নিয়ম হচ্ছে প্রথম বন্ধনীর কাজ আগে হবে। তো প্রথম বন্ধনীর কাজ আগে হলো, আবার এটাও খেয়াল রাখতে হবে যাদের মাথায় দাগ আছে এই কাজটা আগে করতে হবে। তো আমরা অঙ্কটা সমাধান করার জন্য 16 রাখবো, 8 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 5 2, এখানে ব্র্যাকেট করব। এদের মধ্যে বিয়োগ যদি আমরা করি তাহলে কত পাবো? 1 পাবো, যোগ 1। ক্লিয়ার? আবার যেমনটি আছে আমরা পরপর তুলতে থাকবো। এখানে দ্বিতীয় বন্ধনী আছে 5 বিয়োগ 2। এখন প্রথম বন্ধনীর মধ্যে কাজটা আমরা করে দেবো। কত হবে না, এখানে 1 আর 1 যোগ করলে আমরা কত পাবো? 2 পাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু নেই, তাহলে এটা গুণের চিহ্ন থাকবে, কেমন? অর্থাৎ এর আছে, এখানে 2 এসে যাবে। তো আমরা এখন দ্বিতীয় বন্ধনী শেষ করব। প্রথম বন্ধনীর কাজ করা হয়ে গেছে, পরবর্তীতে আসবো 16 8। এখানে এবার দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। মনে রাখবে এখানে প্রথম আমাদের যেটা করতে হবে, গুণ করতে হবে। আমরা প্রথমে বিয়োগ করতে পারবো না, কারণ বদমাশ প্রক্রিয়াতে করতে হবে এবং এটাই নিয়ম যে প্রথমে হচ্ছে মাল্টিপল করতে হবে। তাহলে এখানে 4 এসে যাবে, দ্বিতীয় বন্ধনীর শেষ, তৃতীয় বন্ধনীর শেষ, পরবর্তীতে আসবে 16, তৃতীয় বন্ধনী শুরু 8। এবার আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে দুটো অঙ্ক পড়ে আছে, 5 থেকে 4 বিয়োগ করলে আমরা পেয়ে যাব 1। এবার আসবো, দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, তাহলে তৃতীয় বন্ধনীর শেষ হবে। আচ্ছা, এবার আসবো আমরা, আসলে এখানে কিছু নেই, মানে আমরা জানি গুণের চিহ্ন হবে, তো বিয়োগ করলে আমরা 7 পাবো। এবার আমরা এটাকে মাল্টিপল করে দিলে আনসারটা এসে যাবে 7 6 42 2 হাতে 4, 7 থেকে 7 4 11। এই হচ্ছে
12। যারা এটা দেখছো সরল করিটা হয়তো একটু কঠিন হতে পারে বা অসুবিধা হতে পারে। যারা পাঠ্য বই থেকে ভালো করে প্র্যাকটিস করেছো, তোমাদের পাঠ্য বইয়ে অনেক আছে এই ধরনের বদমাস প্রক্রিয়ার অঙ্ক, তো এগুলো ভালো করে করে নেবে, আশা করি তোমাদের অসুবিধা খুব একটা হবে না। তো লক্ষ্য করো, এবার পরের অঙ্ক যেটা আছে, একটি পরিমিতি থেকে অঙ্ক দেওয়া হয়েছে, বলেছে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 400 বর্গ মিটার, ওই পার্কটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পরিসীমা। তাহলে বর্গাকার পার্ক হবে এবং তার ক্ষেত্রফল দেওয়া আছে। এখন বর্গাকার পার্কের ক্ষেত্রফল দেওয়ার পর দুটো প্রশ্ন করেছে, এক বাহুর দৈর্ঘ্য, দুই পরিসীমা নির্ণয় করতে হবে। তো যেহেতু ক্ষেত্রফল আছে আর ক্ষেত্রফল থাকলে অনায়াসে আমরা দৈর্ঘ্যটা বার করতে পারবো। তো লক্ষ্য করো, প্রথমে অঙ্কটা করার জন্য যেটা করব, ঘ আমরা তুলে নেব বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান 400 বর্গ মিটার। ক্ষেত্রফল আছে, বাহুর দৈর্ঘ্য বার করব, অতএব বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য, বাহু দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র রুট ক্ষেত্রফল, তাহলে রুটের মধ্যে আমরা এটা দিয়ে দেবো এবং লিখবো মিটার, সমান রুট তুলে দিলে আমরা পাবো 20 মিটার। তাহলে আমরা বাহু দৈর্ঘ্য একটা পেয়ে গেলাম, একটা উত্তর হয়ে গেল। এবার আমাদের আসবো পরিসীমা বার করব। পরিসীমা নির্ণয়ের সূত্র আমরা জানি, বর্গাকার চিত্রে পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 4 ইন্টু বাহু দৈর্ঘ্য। তাহলে অতএব বর্গাকার পার্কের পরিসীমা সমান কি করব, 4 ইন্টু বাহু দৈর্ঘ্য মিটার সমান 80 মিটার, 4 কুড়ি 80। তো ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। সিম্পল অঙ্ক, ক্ষেত্রফল দেওয়া ছিল, সেখান থেকে বাহুর দৈর্ঘ্য আমরা জানি, বর্গাক্ষেত্রের ক্ষেত্রফল থাকলে বাহু দৈর্ঘ্য নির্ণয় সূত্র রুট ক্ষেত্রফল, তো এখান থেকে বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম। আর বাহু দৈর্ঘ্য যখনই পেয়ে যাচ্ছি তখন অনায়াসে আমরা পার্কের পরিসীমা বার করতে পারবো। বর্গাকার পার্কের পরিসীমা 4 ইন্টু বাহু দৈর্ঘ্য, তাহলে এসে যাচ্ছে 80 মিটার। এরপর লক্ষ্য করো, এখানে বলা হয়েছে একটা চৌবাচ্চায় 2 এর 5 অংশ জল ছিল, আমি চৌবাচ্চায় 3 এর 20 অংশ জল ঢাললাম, দাদা 3 এর 12 অংশ জল ঢাললো। এখন চৌবাচ্চায় মোট কত জল আছে আর কত অংশ ফাঁকা আছে? তাহলে আগে থেকেই ছিল 2 এর 25, তারপর আমি ঢেলেছি এবং দাদা ঢেলেছে, তাহলে মোট কত জল, তাহলে আমরা যোগ করে দেব। এবং এখন কত ফাঁকা আছে, তাহলে আমরা জানি সম্পূর্ণ অংশ সবসময় এক অংশ হয়, সেই এক অংশ থেকে 3 বারের যে জলটা রয়েছে, আগে থেকে ছিল, দাদা দিয়েছে, আমি দিয়েছি, এই তিনটের যোগফল বিয়োগ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। তো লক্ষ্য করো, এখন আমরা আসবো অঙ্কটা, আমরা লিখব যে এখন চৌবাচ্চায় মোট জল, চৌবাচ্চায় মোট জল সমান, আগে থেকে আমাদের ছিল 2 এর 15, এখন আমি দিয়েছি 3 এর 20 এবং দাদা দিয়েছে 3 এর 12, তাহলে মোট জল কত হবে আমরা এটা যোগ করলেই উত্তরটা পেয়ে যাব। এত অংশ সমান, আমরা এটা মান নির্ণয় করব। তো মান নির্ণয় করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা লসাগু করে নিতে হবে। তোমরা একটা রাফ পেজ নেবে এবং সেখানে লসাগু করবে। এখানে আমরা দেখতেছি হরেদের লসাগু করতে হবে 15, 20, 12, তাহলে 15, 20 এবং 12। তো আমরা এখানে প্রথমেই 2 খাওয়াবো, 15 আসবে, 10, 6, এখন আমরা 2 খাওয়াতে পারবো, 15 নেমে যাবে, 5, 3, এবার আমরা 3 খাওয়াবো, 3 5 15, 5 নেমে যাবে, 1, এরপর আমরা যেটা বসাবো 5 1 1। তো যাক, এখানে আমরা দেখতে পাচ্ছি লসাগুটা হবে 2 2 4, 4 3 12, 12 5 60, তাহলে আমরা দেখতে পাচ্ছি 60 লসাগু হবে। এই লসাগু নির্ণয় করার পর যেটা কাজ, এই হরের সাথে লসাগু ভাগ, ভাগফলের সাথে লবের গুণ, তাহলে 15 দিয়ে যদি আমরা 60 কে ভাগ করি আমরা ভাগফল পাবো 15 4 60, 4 পাচ্ছি, 4 দিয়ে উপরের সংখ্যা গুণ, 4 2 8, এবং 20 দিয়ে আমরা ভাগ করব 3 পাবো, 3 দিয়ে উপরের সংখ্যা গুণ, 3 3 9, 12 দিয়ে 60 কে ভাগ করলে 5 পাবো, 5 দিয়ে উপরের সংখ্যা গুণ, 5 3 15, এবার উপরেরটা আমরা যোগ করে দেবো, 8 আর 9 কত হবে 17, 17 আর 15 যোগ করলে কত হবে 32। তাহলে আমরা দেখতে পাচ্ছি চৌবাচ্চায় মোট জল হচ্ছে 32 এর 60 অংশ। এরপর আমাদের যেটা প্রশ্ন করেছে যে কত, তাহলে মোট কত জল আছে, তাহলে চৌবাচ্চায় মোট কত জল, তাহলে আমরা দেখতে পাচ্ছি 32 এর 60 অংশ জল আছে, মোট জল, এটা একটা উত্তর পেলাম। এখন বলেছে কত অংশ খালি আছে, তাহলে আমরা জানি মোট সব সময় এক অংশ হয়, তাহলে আমরা এখানে লিখে নেব, অতএব চৌবাচ্চা কত অংশ
খালি আছে, অর্থাৎ চৌবাচ্চা খালি আছে সমান এক থেকে মোট, সবসময় এক অংশ, সেই এক অংশ থেকে মোট জলটা আমরা বিয়োগ করে দেবো। তো বিয়োগ করলে অঙ্কটা হয়ে যাবে। তো আমরা এখানে দেখবো 60, যেহেতু এটা এক পূর্ণ সংখ্যা তাহলে 60 পূর্ণ বসে যাবে লসাগুটা 32। বিয়োগ করলে আমরা কত পাবো, নিচে 60 আছে 60 হবে, তো 2 তো 10 মিলে আমরা 8 পাবো, 4 তো 6 মিলে 2 পাবো। এই হচ্ছে আমাদের খালি আছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই একটা আনসার এসে গেল। তাহলে এখানে দুটো প্রশ্ন বলা হয়েছিল যে মোট কত জল আছে, সেটা 32-এর 60 অংশ, এবং কত অংশ খালি আছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ 28-এর 60 অংশ খালি আছে। এখন আমরা চলে আসবো পরবর্তী প্রশ্ন। এখানে পরের যে প্রশ্নটা আছে সেটাও একটা পরিমিতি, পূর্বে একটা পরিমিতি আলোচনা করা হয়েছে এবং এখানেও আরেকটি পরিমিতি দেওয়া হয়েছে। বলা হয়েছে একটি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা 120 মিটার, প্রস্থ 20 মিটার হলে দৈর্ঘ্য কত। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা আছে এবং প্রস্থ আছে, সেখান থেকে দৈর্ঘ্য আমাদের জানতে চেয়েছে। তো লক্ষ্য করো তোমরা, আমরা এখানে লিখে নেব আয়তকার ক্ষেত্রের পরিসীমা সমান 120 মিটার এবং প্রস্থ দেওয়া আছে, প্রস্থ সমান 20 মিটার। এখন আমাদের দৈর্ঘ্য বার করতে হবে, অতএব দৈর্ঘ্য সমান, আমরা জানি পরিসীমা দেওয়া থাকলে, পরিসীমা এবং প্রস্থ যদি দেওয়া থাকে তাহলে দৈর্ঘ্য বার করতে গেলে সূত্র হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক 2 দিয়ে ভাগ করব বিয়োগ প্রস্থ। ভালো করে বুঝে নেবে, অঙ্কটার মধ্যে পরিসীমা আছে এবং প্রস্থ আছে, দৈর্ঘ্য বার করতে হবে। তো যদি অঙ্কের মধ্যে পরিসীমা এবং প্রস্থ থাকে আর এটা আয়তকার চিত্র যেহেতু, তাহলে আমাদের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা কি না অর্ধ পরিসীমা বিযুক্ত প্রস্থ। তো অর্ধ পরিসীমা বলতে এখানে পরিসীমার অর্ধেক 2 দিয়ে ভাগ করব এবং বিয়োগ এখানে প্রস্থ হবে। তো লক্ষ্য করো 2 দিয়ে আমরা ভাগ করলে 120 কে পাবো 60, এখান থেকে 20, তো পরবর্তী এখানে হয়ে যাবে 40 মিটার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি দৈর্ঘ্যটা 40 মিটার। এটাই আমাদের উত্তর চেয়েছিল। কমপ্লিট। এরপর লক্ষ্য করো, বলা হয়েছে যে যাত্রা দেখতে একটি গ্রাম থেকে 22,535 জন এলেন, পরের দিন আরেকটি গ্রাম থেকে 11,837 জন যাত্রা দেখতে এলেন। প্রথম গ্রাম থেকে কতজন বেশি এসেছিল। তো এটা আমরা যদি বিয়োগ করে দিই সেক্ষেত্রে অঙ্কটার সমাধান পেয়ে যাব। প্রথম দিন কতজন এসেছিল না 22,535, তাহলে 22,535, এবং পরের গ্রাম থেকে কতজন এসেছে, পরের গ্রাম থেকে 11,837, তাহলে এর নিচে বসাবো 11,837। এখন আমরা এটাকে বিয়োগ করে দেবো। 7 তো 15 মিলে 8, 4 তো 9, 13 মিলে 9 হবে, এবং 9 তো 15 মিলে 6, 2 2 মিলে গেলে 0 1। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রশ্ন করেছিল প্রথম গ্রাম থেকে কতজন বেশি এসেছিল। তাহলে আমরা উত্তর লিখব, অতএব প্রথম গ্রাম থেকে 100 অর্থাৎ 10,698 জন বেশি এসেছিল। ব্যাস, কমপ্লিট হয়ে গেল। তাহলে 6 অঙ্ক কমপ্লিট। এবার আসবো আমরা বর্গীয় জ। বলা হয়েছে বন্যা ত্রাণের জন্য একটি বিদ্যালয়ে 850 জন ছাত্রছাত্রী প্রত্যেকে 25 টাকা করে এবং 31 জন শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে 500 টাকা করে চাঁদা দিল। মোট কত টাকা চাঁদা উঠলো। তো আবারও বলছি যে 850 জন ছাত্রছাত্রী আছে এবং প্রত্যেকে 25 টাকা করে, আর 31 জন শিক্ষক শিক্ষিকা আছে প্রত্যেকে 500 টাকা করে। তাহলে মোট কত টাকা চাঁদা উঠেছে। তো অঙ্কটা আমাদের এখানে সরল করি আকারে প্রকাশ করে অঙ্কটার সমাধান করতে হবে। তো লক্ষ্য করো 850 জন ছাত্রছাত্রী প্রত্যেকে দিয়েছে 25 টাকা করে, তাহলে মোট কত হবে 850 গুণিত 25। এরপর আসবো শিক্ষার্থী। মোট 31 জন শিক্ষার্থী মানে শিক্ষক শিক্ষিকা ছিল, 31 জন শিক্ষক শিক্ষিকা। তো এরা প্রত্যেকে দিয়েছে কত করে না 500 টাকা করে। তাহলে 31 জনের 500 টাকা করে আমরা গুণ করে দিলে মোট পেয়ে যাব। তাহলে অঙ্কটা আমরা অনায়াসে সমাধান পাবো। এখন আমাদের এটা রাফে গুণ করে নিতে হবে। তো লক্ষ্য করো, আমি এখানে ডান দিকে মার্জিন টেনে রাফ করছি, রাফ
তো 850, সেটা বলা হয়েছে 25। 5 শূন্য শূন্য, 5 5 25, 2 5 8 40, 42। 2 শূন্য শূন্য হবে, 2 5 10 শূন্য, হাতে 1, 2 8 16, 17। তাহলে 0 5 2 4 7 11 2। তাহলে এখানে ছাত্রছাত্রীদের কাছ থেকে পাওয়া যাচ্ছে 21,250 টাকা। এবার আমরা দেখব শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে। তো এখানে আমরা মুখে মুখে করে নিতে পারি 5 1 5, 5 3 15। দুটো শূন্য আছে, আমরা দুটো শূন্য দিয়ে দেবো। এবার যোগফল নির্ণয় করব। এই অঙ্কটার নিচে আমরা সংখ্যাগুলো বসিয়ে দেবো, দিয়ে যোগ করে দেব। 5 5 1। তাহলে মোট কত হবে? 0 5 7 6 3। তো এখানে 36,750 টাকা। আমাদের উত্তর চেয়েছিল মোট কত টাকা চাঁদা উঠলো। অতএব মোট চাঁদা উঠেছে 36,750 টাকা। ক্লিয়ার? আর এটাই হবে অ্যান্সার। আশা করি বোঝা গেছে। এরপর আমরা চলে আসব, এখানে বেশ কিছু চিত্র সহ সংজ্ঞা চেয়েছে, তো তোমরা একটু ভালো করে বুঝে নেবে। এখানে প্রথম যে প্রশ্নটা বলা হয়েছে যে সমবাহু ত্রিভুজ, তা সমবাহু ত্রিভুজ এখানে বলেছে চিত্র সহ সংজ্ঞা, অর্থাৎ ছবি আঁকতে হবে এবং কাকে বলে লিখতে হবে। তো সমবাহু ত্রিভুজ, এখানে এটা তোমরা দেখতে পাবে 3 দাগের ক বলা হয়েছে সমবাহু ত্রিভুজ। আমি এখানে লিখব সমবাহু ত্রিভুজ। ঠিক আছে? সমবাহু ত্রিভুজ কাকে বলে? না, যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আমি একটু হয়তো তাড়াতাড়ি করছি, তোমরা একটু বুঝে নেবে, কারণ এটা একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করতে হবে, কারণ পুরো এই প্রশ্নপত্রটা তোমাদের 1.5 ঘন্টার পরীক্ষা, আর আমি এখানে শেষ করছি মাত্র 30 মিনিট থেকে 35 মিনিটের মধ্যে। এখন আমরা চিত্র অঙ্কন করব। তো সমবাহু ত্রিভুজ কাকে বলে? না, যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। যদি বলতো সমকোণী ত্রিভুজ কাকে বলে, তখন হয়ে যেত যে ত্রিভুজের 3টি কোণ সমান তাকে সমকোণী ত্রিভুজ বলে। যেহেতু তোমাদের এটা পঞ্চম শ্রেণী, ঠিক এতটুকু লিখলেই যথেষ্ট। এবার আমরা এখানে অঙ্কন করব, যেটা সমবাহু ত্রিভুজ একটা অঙ্কন করব। তো সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে গেলে অবশ্যই একটা স্কেলের প্রয়োজন এবং 3টে বাহু সমান করতে হবে। আমি এখানে, তোমরা যেমন খুশি নিতে পারো, তবে আন্দাজ মতো যে বাহুটা নেবে সবার ক্ষেত্রে কিন্তু একই বাহু নিতে হবে। তো আমি এখানে যেটা করব, 4 সেমি একটা বাহু নেব। ভূমিটা আমরা 4 সেমি অঙ্কন করছি, তোমরা একটু ভালো করে করবে। 4 সেমি করলাম, যেহেতু সমবাহু ত্রিভুজ। তো এখন আমাদের যেটা করতে হবে, কম্পাস দিয়ে এখানে আমরা মাপ নিয়ে নেব। নেওয়ার পর ঠিক উপরে আমরা কি করব, না উপরে বৃত্তচাপ কাটবো, এবং এখান থেকেও বসানোর পর একটা বৃত্তচাপ কেটে দেবো। তো এখানে লক্ষ্য করো, একটা বিন্দু পাওয়া গেল। এই বিন্দুর সঙ্গে আমরা যোগ করে দিলে এটা সমবাহু ত্রিভুজ পেয়ে যাব। ক্লিয়ার? আমরা এটা নাম দিয়ে দিতে পারি এ বি সি। নিচে আমরা লিখে দেব সমবাহু ত্রিভুজ। ঠিক আছে? তো এখানে এটাই বলা হয়েছিল যে সমবাহু ত্রিভুজ কাকে বলে। এবং পরের প্রশ্ন তোমরা লক্ষ্য করো, পরের প্রশ্ন বলা হয়েছে যে অর্ধবৃত্ত, তার মানে অর্ধবৃত্ত কাকে বলে, আবার চিত্রও দেখাতে হবে। তা অর্ধবৃত্ত কাকে বলে? প্রথমে আমি তোমাদের সংজ্ঞাটা বলে দেব যে অর্ধবৃত্ত কাকে বলে। না, বৃত্তের যে কোনো ব্যাস ও বৃত্তের অর্ধাংশ দ্বারা সীমাবদ্ধ সামন্তলিক চিত্র হলো অর্ধবৃত্ত। এখানে লক্ষ্য করো, আমি তোমাদের প্রথমে লিখে দেব খ, অর্ধবৃত্ত কাকে বলে? অর্ধবৃত্ত। উত্তরটা কি হবে তোমরা একটু দেখে নেবে, যে লিখবে বৃত্তের যে কোনো ব্যাস। তাহলে উত্তরটা কি? না, বৃত্তের যে কোনো ব্যাস ও বৃত্তের অর্ধাংশ ধৈর্য পাকার 59 তালে বস
দ্বারা সীমাবদ্ধ সমতলিক দন্ত সহায়কার হবে সমতলিক চিত্র হলো অর্ধবৃত্ত। ক্লিয়ার? এবার আমরা চিত্রটা দেখব অর্ধবৃত্ত। তোমরা একটু ভালো করে দেখে নেবে। তোমরা চাইলে চাঁদা দিয়ে বা সংক্ষিপ্তকারে ছোট মতো করে নিতে পারো। আমি এখানে খুব সংক্ষিপ্তকারে দেখাচ্ছি, তোমরা একটু বুঝে নেবে। তোমরা অর্ধবৃত্তটা আঁকার জন্য যেটা করব, আমি এখানে 4 সেমি একটা ভূমি অঙ্কন করে নিলাম এবং ঠিক 2 এর মাথায় একটা টিপ দিয়ে রাখলাম যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। তো এই রকম আমি একটা টিপ দিয়ে নিলাম। এবার আমরা যেটা করব, কম্পাসটা নেব। কম্পাসটা নেওয়ার পর এখানে বসাবো এবং এই দিকটা আমরা দেখে নেব যে সমান হয়েছে। তো আমরা এখন একটা অর্ধবৃত্ত এঁকে দেব। ক্লিয়ার? যেহেতু তোমাদের পঞ্চম শ্রেণী, এতটুকু করলেই যথেষ্ট হবে এবং এটাই তোমরা করে দেবে। অর্ধবৃত্ত হয়ে গেল। তোমরা নিচে লিখে দেবে এবং এই অর্ধবৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। নিচে তোমরা লিখে দেবে অর্ধবৃত্ত চিত্র। ক্লিয়ার? এবার আমরা আসবো পরবর্তী প্রশ্ন। বলা হয়েছে কেন্দ্র। কেন্দ্র কাকে বলে? এখানে তোমাদের বৃত্তাকার ক্ষেত্রের ভেতরে একটা নির্দিষ্ট বিন্দু থাকে তোমরা জানো, এবং সেই বিন্দুটাকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত দূরত্ব সমান দূরত্বের একটা অংশ থাকে। তো এটাকেই মূলত বলা হয়ে থাকে কেন্দ্র। অর্থাৎ একটা বৃত্ত অঙ্কন করতে গেলে আমি তোমাদের এখানে দেখাবো, তো লক্ষ্য করো। এখানে গ, তো এখানে গ এর প্রশ্নের এই যে বৃত্ত কেন্দ্র, কেন্দ্র বলা হয়েছে এখানে তোমরা দেখো। এবং পরের প্রশ্নটা দেখো, বলেছে 5.2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করো। তো এই গ এবং এই 4-এর দাগেরটা দুটো আমি একসঙ্গেই বুঝিয়ে দেবো, একটু বুঝে নেবে। আমরা এখানে 5.2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করব। কেমন? এখানে দেখো 4-এর দাগ এবং কেন্দ্র কাকে বলে আমি উত্তরটা তোমাদের বলে দেবো। এবং আমি এখানে 4-এর দাগের করবো, যেটা 5.2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত। 5.2 সেমি। কেমন? তো আমরা এখানে স্কেলের মাধ্যমে মাপ নেব 5.2 সেমি এবং 5.2 সেমি। আমি এখানে পেন দিয়ে কিছু কিছু অংশ হয়তো বা তোমাদের দেখাচ্ছি, কিন্তু তোমরা পরীক্ষার ক্ষেত্রে সম্পূর্ণ উড পেন্সিল ব্যবহার করবে। কেমন? এটা হচ্ছে 5.2 সেমি। এখন আমাদের বৃত্ত অঙ্কন করতে হবে। তো আমরা বৃত্ত অঙ্কন করার জন্য কি করব, আমরা এই 5.2 সেন্টিমিটারের কম্পাস দিয়ে মাপ নেব। কম্পাস দিয়ে মাপ নেওয়া হয়েছে এবং এই মাপটা আমরা এখানে ঘুরিয়ে বৃত্ত করে দেব। তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা কেন্দ্র কাকে বলে সেই সংজ্ঞাটাও কিন্তু পেয়ে যাবে। অবশ্য তোমরা এতবার বোলাবে না, তোমরা একটা ভালো পেন্সিল নেবে এবং সেই পেন্সিল দ্বারা ভালো করে একবারে ফুটানোর চেষ্টা করবে এবং খুব ভালো করে সেটা অঙ্কন করার চেষ্টা করবে। এটাই হচ্ছে তোমাদের বৃত্তের কেন্দ্র। তোমরা দেখো 5.2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট আমি এখানে বৃত্ত এঁকেছি। এবার তোমরা ভালো করে বুঝে নেবে যে বৃত্তের কেন্দ্র কাকে বলে। না, বৃত্তের কেন্দ্র কাকে বলে না, বৃত্তাকার ক্ষেত্রের ভেতর, অর্থাৎ এই যে বৃত্তাকার ক্ষেত্র দেখতে পাচ্ছ এর ভেতরে একটি নির্দিষ্ট বিন্দু, তোমরা দেখতে পাচ্ছ একটা নির্দিষ্ট বিন্দু নেওয়া হয়েছে। এই বিন্দু থেকে বৃত্তের প্রত্যেক বিন্দুর দূরত্ব সমান। এই বিন্দু থেকে এই যে বৃত্তাকার ক্ষেত্র এবং এখানে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান। এই যে পরিধি এটাকে বলা হয়, এই পরিধিতে অসংখ্য বিন্দু রয়েছে, এই বিন্দুগুলো সংযোগ হয়ে পরিধি গঠন করছে এবং এই পরিধি সমান দূরত্ব যে পরিধি রয়েছে এটাকে মূলত বলা হয়, নির্দিষ্ট বিন্দুটাকেই কেন্দ্র বলা হবে, এই কেন্দ্র এটাকেই বলা হয়। তো আমি তোমাদের লিখে দেবো। আর 4-এর দাগে শুধুমাত্র বলা হয়েছিল যে 5.2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। তো বৃত্তটা আমাদের হয়ে গেছে। আর আমি কেন্দ্র কাকে বলে আমি তোমাদের লিখে দেবো। তো আমরা দেখো, তো বৃত্তাকার, খুব ভালো করে এটা লিখলে এটাই হবে যে বৃত্তাকার ক্ষেত্রের,
ক্ষয় মধ্যে সহায়িকা তয়ের অফলায়িকা র ক্ষেত্রের ভেতরের একটি নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের প্রত্যেক বিন্দুর দূরত্ব সমান এবং সেই নির্দিষ্ট বিন্দু বৃত্তের কেন্দ্র ওকে। তো আশা করি বোঝা গেছে। যারা ভিডিওটি দেখছো তারা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আবারও তোমরা ভিডিওটা একবার দেখবে। আশা করি এখান থেকে তোমরা অনেক প্রশ্ন হেল্প পাবে পরীক্ষাতে। এবং আরো জানাবো, পাশাপাশি আমি আরো তোমাদের জন্য বেশ কিছু প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আপলোড দিয়েছি। এটা 16 সালের পূর্বে আমি 14, 15 এবং 18 সালেরও দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে। পাশাপাশি বাংলা ও পরিবেশ বিজ্ঞানের সম্পূর্ণ উত্তর সহ বেশ কিছু প্রশ্নপত্র আমি তোমাদের জন্য আপলোড দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কগুলি পেয়ে যাবে, অবশ্যই দেখে নেবে।